এলাম, দেখলাম, চলে গেলাম। এলাম, দেখলাম, চলে গেলাম। এখন ডক্টর বিনো প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের ট্যাগলাইন হয়ে গেছে। যে কোনো টুর্নামেন্টে যাচ্ছে, খেলছে, প্রথম ম্যাচ থেকেই বিদায় নিচ্ছে। তো গতকালও সিকিম থেকে বিদায় নিল। কিছুদিন পূর্বে তারা অসমে গিয়েছিল, একটা টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকেই বিদায় নিল। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, কারণ এখানে রিজার্ভ টিম খেলছে, তো কিছু বিষয় নিয়ে অবশ্যই মাথায় রাখা দরকার, কিছু বিষয় মাথায় রাখা দরকার। এই ধরনের ম্যাচ নিয়ে যখন আপনি বিশ্লেষণ করবেন, কি প্রাপ্তি, কি পেতে পারতেন, কি পেলেন না, সেগুলো একটু মাথায় রাখা খুব দরকার, কারণ এটা এখানে বি টিম খেলছে বা রিজার্ভ টিম। তো এই বিষয়ে আলোচনার পূর্বে বলে নিই, যেটা আমি আমার আগে কিছু অডিওতে হয়তো বলেছি, যে ইস্টবেঙ্গলের যে রিজার্ভ টিম, মহিলাদের যে টিমটা রয়েছে, তারা কিন্তু এই এশিয়াতে নবম স্থানে শেষ করেছে শেষ পর্যন্ত। একটুর জন্য একটা গোল লাস্ট মোমেন্টে খেয়ে গেল বলে টপ 8-এ যেতে পারলো না। তো আমি টুর্নামেন্টের শুরুতে ভেবেছিলাম যদি টপ 10-এ শেষ করতে পারে এই বছর, বিশাল একটা প্রাপ্তি ঘটবে। কারণ আপনারা যদি মনে করার চেষ্টা করেন, কয়েক মাস পূর্বে অগাস্টের শেষের দিকে ক্যাম্বোডিয়াতে একটা কোয়ালিফায়ার রাউন্ড খেলেছিল মহিলাদের টিমটা। সেখানে দুটো ম্যাচ খেলেছিল, একটা ক্যাম্বোডিয়া টিমের সাথে আর একটা হচ্ছে হংকংয়ের টিমের সাথে কিন্তু ইসমাইল ড্র করেছিল। তো সেইখান থেকে কয়েক মাস পরে এই নভেম্বরে শেষের দিকে এসে যে টপ 9-এ শেষ করেছে, এটা কিন্তু এশিয়ার মধ্যে টপ 9। মানে এরকম নয় যে টপ লেভেল টুর্নামেন্ট, সেকেন্ড টায়ার টুর্নামেন্ট বা থার্ড টায়ার টুর্নামেন্ট। এটা হচ্ছে একদম টপ লেভেল যে টুর্নামেন্টটা, সেই টুর্নামেন্টের 9তে শেষ করেছে ইস্টবেঙ্গল। এটা বিশাল বড় একটা প্রাপ্তি। এবার আমরা আসা যাক ইস্টবেঙ্গলে যেই এলাম, দেখলাম, চলে গেলাম। এটা আমরা যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তাদের মন্ত্র হতে পারে, এবং এটা ঘটনাচক্রে ডক্টর বিনেরও মন্ত্র। উনি কী সাথে ডক্টরেট করেছেন আমরা জানি না, কোনো ফিজিক্যাল এডুকেশন কী সাথে স্ট্রেংথ অ্যান্ড ট্রেনিংয়ে করেছে, সেই নিয়ে লাফালাফি শুরু করেছিল অনেকে। এটা অনেকটা সেই রাঁধুনি যে কবিতা লেখায় নোবেল প্রাইজ পেয়েছে, বলছে ও উনি সেলিব্রিটি রাঁধুনি, কেন উনি কবিতা লিখে নোবেল প্রাইজ পেয়েছে, ওরকম ব্যাপারটা হয়ে গেল। উনি যে কোচিং, সেই ব্যাপারে কিন্তু উনি পাননি। ওনাকে কিন্তু আমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে রাখিনি। আর কী ডক্টরেট করেছে কে জানে। দক্ষিণী সব ইউনিভার্সিটিগুলো বিশ্বাসও করে না, যে যদি করেও থাকে কোনো ভালো কিছু ডক্টরেট, তার সাথে ওনার ওই দৈনন্দিন ফুটবল কোচিংয়ের কোনো সম্পর্কই নেই সেই অর্থে। এবার আসা যাক ম্যাচে। ম্যাচ শেষে দেখছি আমরা অনেকে জেসিনকে গালমন্দ করছে বিভিন্ন কারণে। কেউ বলছে সারা গোটা সিজন শুয়ে থাকে, হাসপাতালে কাটায়। সেদিকে আমি যাচ্ছি না, খেলোয়াড়ের জীবনে চোটাঘাত থাকতেই পারে। আপনি যদি খেলার দিক দিয়ে দেখেন, খেলার মোমেন্টটা মনে পড়ছে না, আমি একটা স্ন্যাপশট দিচ্ছি, কারণ ওই মোমেন্টটা আমি ভিডিও ক্লিপ করে শেয়ার করেছিলাম। একটা সুন্দর একটা থ্রু পাস দিল শ্যামল বেসরা জেসিনকে, এবং জেসিন ওই সৌমিয়া গোগুলত বলে মেয়েটা কিছুদিন পূর্বে ওই যে শেষ ম্যাচটায়, তখন ইস্টবেঙ্গল 2 গোলে পিছিয়ে রয়েছে, এতটা সময় পেয়ে গেছিল, সেখান থেকে কী করবে ভেবে পেল না। সেক্ষেত্রে ওকে পাঁচটা ওই আমিনা বলে প্লেয়ারটি দিয়েছিল 20 নম্বর। সৌমিয়া ওখানে বলটা ঠিকঠাক নিয়েছিল, তারপর যে কোমরটা ঘুরিয়ে ডান পা দিয়ে যে ইনসাইড দিয়ে মারবে, সেটা না করে বা পা দিয়ে মেরে দিয়েছিল। আর এখানে আমাদের জেসিন বলটা পেলো, সুন্দরভাবে বলটা পেলো, মানে পাসটা পেলো, তারপর আমি যাব আমার বাবা যাবে এরকম, আমি যাব আমার বাবা যাবে এরকম করে পাগলা পাগলা চোর মার্কা একটা নাচলো। মানে বলটা ধরে কী করবে, আমি যাব আমার বাবা যাবে, আমি যাব না বাবা যাবে, এরকম করতে করতে ততক্ষণ গোলকিপার চলে এলো। প্রচুর সময় পেয়েছিল হাতে। ও আমি বাপা ডান পা, আমি যাব বাবা যাব, আমি যাব বাবা যাবো করতে করতে নষ্ট করলো। এই ধরনের যে বি টিমগুলো যেগুলো খেলে, আপনারা যদি দেখেন, যবে থেকে ভারতে বি টিমের কনসেপ্ট শুরু হয়েছে, বেঙ্গালুরু শুরু করেছে, তো বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় বি টিম পাঠিয়ে কিন্তু খুব একটা যে টিম হিসেবে সাফল্য পেয়েছে তা নয়, অনেক টুর্নামেন্টে হেরেছে। তারপর জামশেদপুরের বি টিম তো ডুরান্ডে এসে 5 গোল করে খেত। আর বেঙ্গালুরু বি টিম যেসব টুর্নামেন্টে যেত, খুব লো প্রোফাইল টুর্নামেন্ট, আর
যদি বড় টুর্নামেন্টও আসতো ডুরান্ডে, সেখানেও 4-5 গোল করে খেত, সেখান থেকে কিন্তু প্লেয়ার বেরিয়ে আসতো। এবার বি টিমগুলোর ক্ষেত্রে যেটা সমস্যা হয়, ওখানে পরিণত প্লেয়ার থাকে না, এক্সপিরিয়েন্সড প্লেয়ার থাকে না, অভিজ্ঞ প্লেয়ার থাকে না, তাই তাদের খেলাতে একটা ইন্ডিভিজুয়াল লেভেল বা টিম লেভেলে একটা ভালো বি টিমের কথা বলছি, মানে বি টিম মানে বিনোদ টিম না, বিনোদ টিম আর বি টিমের মধ্যে আলাদা। বিনোদ টিম হচ্ছে ডক্টর টিম, ডি টিম। তো ভালো একটা বি টিম, একটা স্ট্যান্ডার্ড বি টিম, তার খেলার মধ্যে একটা পরিকল্পনার ছাপ থাকে। কেন, ফুটবলটা হচ্ছে টিম গেম, আপনি যত ইন্ডিভিজুয়াল লেভেলে ভালো হন না কেন, টিম হিসেবে আপনার ভালো করে খেলতে হবে। ইন্ডিভিজুয়াল লেভেলে ধরুন অ তো জানতেই হবে। আপনি ধরুন যুদ্ধে গেলেন, যুদ্ধ তো একটা টিম ইভেন্ট, আর বন্দুকটাই ধরতে পারে না, তাহলে তো হবে না। আপনার বেসিক ইন্ডিভিজুয়াল স্কিল সেটগুলো তো থাকবেই, তার সাথে সাথে আপনি কী করে টিমে অপারেট করবেন। যেমন আমি গত কয়েকদিন ধরে দুই বাঙালি পর্বতারোহী, মানে সেলিব্রিটি তারা এখন হয়ে গেছে, একসময় তারা বঞ্চিতই ছিল, দেবাশিস বিশ্বাস, বসন্ত সিংহ রায়, এদের প্রচুর পডকাস্ট বা ইন্টারভিউ শুনছি, খুব সুন্দর সুন্দর ওদের আমরা পাবেন প্রচুর। বসন্ত সিংহ রায় আর দেবাশিস বিশ্বাস দুজনে কৃষ্ণনগরে। দেখে যেটা ঘটনা হচ্ছে, আপনাকে টিম হিসেবে অপারেট করতে হবে বা জানতে হবে, তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল লেভেলও ভালো খেলতে হবে। শুরুতে দেখলাম খেলা 5-6 মিনিটে একটা বল এলো উড়ে ডিফেন্স থেকে, জেসিন কী করলো, 5টা বলটা ধরতে কি যাই না, মানে এই মুহূর্তের পরই যে কোনো স্ট্যান্ডার্ড কোচ হলে, যে কোনো স্ট্যান্ডার্ড অনেস্ট কোচ হলে, সৎ ব্যক্তি, সৎ কোচ হলে অবিলম্বে ওকে ধরে বসিয়ে দিত। তো আমরা গোটা ম্যাচ জুড়ে জেসিংয়ের নৃত্য দেখলাম, তাণ্ডব নৃত্য দেখলাম, কি করবে ভেবে পেল না, এবং ম্যাচ শেষে জনগণকে খিস্তি দিল। আর জেসিন কিন্তু বাচ্চা ছেলেও নয়, এই যে আমি বলছি না বি টিমে অপরিণত প্লেয়ার থাকে, তার ফলস্বরূপ ওরা বেশ কিছু ভুল ত্রুটি করে, ফিনিশিংয়ে সমস্যা থাকে, বেসিকটা তারা ঠিকঠাক করে এগোতে থাকে, সেটা বি টিমের লক্ষ্য হওয়া উচিত। এবং বি টিম সেইভাবেই যদি কাজ করে, সেখান থেকে প্লেয়ার উঠে আসবে আপনার সিনিয়র টিমের জন্য। তো এখানে জেসিন দামরা বলে একজন ছেলে ছিল ওপর দিকে। এবার যেটা সমস্যা হয়েছে আমাদের বি টিমের একটা, সেটা দুর্ভাগ্যজনক, এখানে তন্ময় দাসটাকে আমরা পেলাম না। তন্ময় দাসেরও কিন্তু এখন সিনিয়র টিমে খেলার বয়স হয়ে গেছে, 24 বছর বয়স হয়ে গেছে। তো আমাদের কলকাতা ফুটবল লিগে যে টিমটা খেলেছিল, সেই টিমে তন্ময় দাস কিন্তু একটা মানে একদম হৃৎপিণ্ড ছিল, পুরো মাঝখান থেকে বল মানে টিমটাকে ধরে রাখতো, যতটাই ধরো, মানে এমন নয় যে কলকাতা ফুটবল লিগে দারুণ খেলেছে টিমটা, কিন্তু ধরে রাখতো। কিন্তু ও বোধহয় রিহ্যাব করছে, ও ইনস্টাগ্রামে তো আপলোড করতে থাকে ছবি, মনে হয় রিহ্যাব করছে, তো ওকে পাইনি। এবার ওর পরিবর্তে যারা গেছে বা খেলেছে ওরকম পজিশনে, সেন্ট্রাল মিডিয়া বা সিডিএম পজিশনে, 31 আর 62। 31 হচ্ছে রামসাঙ্গা, আমাদের আরেক ডাক্তারবাবু আছে ডক্টর স্যাংটো, কোত্থেকে ধরেও আনে, এবং কেন এই রাজ্যগুলো পিছিয়ে দশকের পর দশক, বোঝা গিয়ে ডক্টর স্যাংটো চলে এসছেন। ওনার যেমন জেসিনের মানে শিল্পকলা, ওনার হচ্ছে এরকম, ডক্টর স্যাংটোর হচ্ছে মোনালিসা, হচ্ছে আমাদের রামসাঙ্গা, এটা ওনার ক্রিয়েটিভিটি। ডক্টর স্যাংটোর মানে কিছু সিগনেচার ক্রিয়েটিভিটি থাকে না মানুষের, সত্যজিৎ রায়ের যেমন পথের পাঁচালী, এর যেমন ঋত্বিকের যেমন যুক্তিতক্ক গপ্প। তো কিছু কিছু শিল্পীর মানে কিছু সিগনেচার ক্রিয়েশন থাকে। তো আমাদের ডক্টর বিনোদ সিগনেচার ক্রিয়েশন যেমন জেসিন, আমাদের ডক্টর স্যাংটো তার সিগনেচার ক্রিয়েশন হচ্ছে রামসাঙ্গা, তাকে লুকিয়ে রাখা যাচ্ছে না। আমরা কলকাতা ফুটবল লিগ ম্যাচগুলোতেই দেখেছি জঘন্য খেলেছে রামসাঙ্গা, এবং এখানে গিয়েও যথারীতি বেশ বাজে খেললো গোটা ম্যাচ জুড়ে। তবে একটা সময় দ্বিতীয়ার্ধের পর ওকে বসিয়ে দিতে বাধ্য হলো ডক্টর বিনো। তো
আর সে তো ছিল 31, আর 62 একটা কোথা থেকে ধরে এনেছে, বোধহয় সেতু না করতে ঘরে এনেছে 62। সে আক্ষরিক অর্থে মানে ডাবল রামসাঙ্গা, মানে 31 × 2 হচ্ছে, 62 হচ্ছে। সে ওরকমই যাক। ঘটনা হচ্ছে, এসব রিকি ফিকি নিয়ে আলোচনা করতে চাই না, যেটা হচ্ছে বি টিমটা একটা সমস্যা হয়ে গেছে এই গ্যাংটক সফরে গিয়ে, গ্যাংটকে গন্ডগোল। সেটা হলো তন্ময় দাসের অনুপস্থিতি। এবার গোলকিপার পজিশনে আসা যাক, গৌরব সাহ কিন্তু ওই যে গোলটা খেলো, গোলটা কিন্তু ওই এক্সট্রা টাইমে খেয়েছে। বেরিয়ে মানে আপ ফ্রন্টে গুইতে একটা, যেরকম গুইতে করে চিরকালীন, কাটি ফাটি একা একা অভিমন্যুর মতন কাটি ফাটি এগোতে গেছে, বলটা জমা দিয়ে দিয়েছে। সেই বলটাতে কুইক পাস খেলে ওরা মানে ওপেন করে ফেলেছে এবং আউটিংটা গন্ডগোল করে ফেলেছে। গৌরব সাহ গোল খেয়ে গেছে ওই একটা মুহূর্ত, এবং আর একটা মুহূর্ত ম্যাচ চলাকালীন, ওদের 90 মিনিটের মধ্যে ওর আউটিং একটু সমস্যা হয়েছিল, কিন্তু সাথে সাথে রিট্র্যাক করেছিল, করে ম্যানেজ করেছিল। এই দুটো মুহূর্ত ছাড়া মোটামুটি গৌরব সাহ কিন্তু স্টেডি খেলা খেলেছে। এইটি আমাদের প্রাপ্তি বি টিমের থেকে। মানে গোলকিপার গোটা ম্যাচে একটা ভুল করবে না, সেটা নাও হতে পারে, যে কোনো ভালো প্রতিষ্ঠিত গোলকিপার হলো তাই করবে। এবং এটা তো আপনি 90 মিনিটের মধ্যে হয়নি, 90 মিনিটের পরে হয়েছে, এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল তখন 10 জনে খেলছে। বিক্রম প্রধানকে কিন্তু একটুখানি সিরিয়াস হতে হবে। মানে কলকাতা ফুটবল লিগে এখানে ওখানে গিয়ে ধাক্কা মারছে, পা চালাচ্ছে। ও যে প্রথম হলুদ কার্ডটার সময় কিন্তু আমি দেখছিলাম ভালো করে রিপ্লেটা, পেছন থেকে এসে যে একটা ধাক্কা মেরে প্রফেশনাল ফাউল করলো, ওটা করার প্রয়োজন ছিল না, কেননা অন্যান্য সতীর্থ ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা কিন্তু কভার করে নিয়েছিল অ্যাটাকারটাকে। তো ওই যে ওই মুহূর্তে কাজ করেনি শরীর বা মাথা, কাজ করেনি। মাথা তো কাজ করে না, আপনার বডি থেকে ওই ইন্টেলিজেন্স, বডি ইন্টেলিজেন্স, সে মাসেল ইন্টেলিজেন্স যেটা, সেটা কাজ করেনি, ওর ধাক্কা মেরে দিয়েছে। এবার এইগুলো কাটানোর একটাই উপায়, একের পর এক খেলতে হবে। ও দ্বিতীয় হলুদ কার্ডটা আমি ভালো করে দেখিনি, তখন কাজ করতে করতে দেখছিলাম তো তো ওটা ভালো করে দেখা হয়নি। পরে পুরো ম্যাচের রিপ্লেটাও দেখিনি, অন্তত ওই অফিসিয়াল রিপ্লেটা দেখিনি। আমি একটা ছেলে একটা ইউটিউবে অন্তত জুম করে কভার করেছিল গোটা ম্যাচটা, তো রিপ্লেটা আমি ওই ছেলেটার ইউটিউব চ্যানেলেই দেখেছি। ওই এসএসসিএনেতে গোটা ম্যাচের রিপ্লেটা দেখা হয়নি। কিন্তু আমি জানি বিক্রম প্রধানের একটুখানি গিয়ে ধাক্কা ফাক্কা মারার একটা প্রবণতা আছে। বিক্রম প্রধানকে যদি মানে ভালো কিছু করতে হয় জীবনে, তাহলে কিন্তু এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। আর যদি না হয় তাহলে মনে হয় ওকে বেশি দিন রাখা দরকার আছে ইস্টবেঙ্গল রিজার্ভ টিম। যেমন এই ছেলেটা কোনো উন্নতি দেখছি না, ওই বিজয় মুর্মু মাথা নিচু করে দৌড়চ্ছে, ডান দিক বাদিক দেখছে না। তো আমি যদি রোশাল আমাদেরকে খাজা বলি, তা বিজয় মুর্মু একই যুক্তিতে কিন্তু বিজয় মুর্মুকে আপনার বেশি দিন রাখার কোনো মানে দেখি না, যদি না ওর মধ্যে কোনো উন্নতি দেখা যায়, অবকাশ দেখা যায়। সায়ন দোষে গুণে খুব একটা খারাপ খেলেনি, কিছু কিছু মুহূর্ত টাচের সমস্যা হয়েছে, কিছু মুহূর্ত, অনেক মুহূর্ত ভালো খেলেছে। আরও খেলে যেতে হবে, সায়নকে আরও খেলে যেতে হবে। শ্যামল বেসরা ওই মুহূর্তটা ভালো পাস দিল জেসিনকে। আরও একবার কিন্তু বক্সে ঢুকে গেছিলো, ওকে পেছন থেকে ট্রিপ করেছিল। ট্রিপটা শুরু হয়েছিল বক্সের বাইরে, এবং লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিন্তু তখন হয়েছিল যখন অলরেডি বক্সে ঢুকে গেছে। তো রিপ্লে দেখে যা বুঝলাম, যদি ভার থাকতো বা ভার লাইট যেটা এফসি মহিলাদের টুর্নামেন্টে ছিল, ওটা কিন্তু পেনাল্টি পেত ইস্ট বেঙ্গল। ওই 87 মিনিটে ঘটনাটা ঘটে। তারপর আনন্দকে নামিয়েছিল, কেন নামিয়েছিল জানি না। মাঝে আবার একেও নামালো 30 নম্বর, গুইতেকে নামালো। গুইতে নিজেকে মানে হঠাৎ করে মিডফিল্ডার থেকে স্ট্রাইকার ভাবছিল, তো কিছুই করতে পারলো না গুই থেকে। ওই গুইতে ওই যে টিপিক্যাল করে, মানে যেখান থেকে পারে একা একা কাটাতে থাকে অভিমন্যুর মতন, যতক্ষণ না কেউ হতে বল পা থেকে বলটা কেড়ে নেয়। জেসিনও এরকম, মানে একটা যে কম্বিনেশন খেলবে, বল দেয়া নেওয়া করবে, সেটা কিন্তু আমাদের ডক্টর বিনয় শেখায় না এদেরকে। তো তারপর মানে
এক্সট্রা টাইমের ফার্স্ট হাফের শেষের দিকে দেবজিৎ রায় নামলো। মাঠে গোটা 20 মিনিট মতন ছিল, বেশ সচল ছিল ওদিক, কিন্তু ততক্ষণ 10 জনের ইস্টবেঙ্গল বেশ ক্লান্ত, খুব বেশি অ্যাটাকও রচিত হচ্ছিল না নিচ থেকে। আম, কিন্তু তার মধ্যেও অন্তত ওর মোবিলিটি, মানে মাঝখানে ডান দিকে বাঁ দিকে, সেটা লক্ষণীয়। আহ, দেখতে হবে, একটা গোটা ম্যাচ জুড়ে দেখতে হবে, অন্তত শুরু থেকে ওকে নামানোর পর দেখতে হবে, বা অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল 11 জনে খেলছে সেই সময় দেখতে হবে। গতকাল যখন নেমেছে, মানে ইঞ্জুরি টাইমে, যে যে প্রথমার্ধের 15 মিনিট তার মাঝামাঝি সময়ও নেমেছিল, ততক্ষণে এই 10 জনে খেলতে খেলতে ক্লান্ত, খুব একটা ও নামার পর খুব একটা নিচ থেকে অ্যাটাক তৈরিও হচ্ছিল না। ইস্টবেঙ্গলের যেটা সমস্যা আছে, ওই মাঝমাঠটা বাইপাস করে চলে যাওয়ার চেষ্টা করে, যেটা অস্কার আর ডক্টর বিনোর একটা যৌথ একটা কোনো স্ট্র্যাটেজি, যেটা লং টার্ম অবশ্যই সাফল্য দিতে পারে না। এটা শর্ট টার্ম সাফল্যের জন্য ঠিক আছে, পুরো বাইপাস করে বেরিয়ে যাও, মানে ওপর থেকে ওভারব্রিজ হয়ে বেরিয়ে যাও। তো এটাই বলার ছিল যে বি টিম যে টুর্নামেন্টে যাবে এবং বলে বলে জিতবে, সেটা সাধারণত ঘটে না, কোনো কালেই ঘটেনি, আগামী দিনে হয়তো ঘটবে না। কিন্তু ওই ওখান থেকে কী পাচ্ছি, টিমটা ঠিক করে খেলছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর কলকাতা ফুটবল লিগের সাফল্য নিয়ে ভেবে লাভ নেই, কেননা সেখানে কলকাতা ফুটবল লিগে যদি এই আজকের টিমটা বা এরকম পুরো যারা বি টিম, বা অ্যাটলিস্ট যেই টিমটা গলায় মেডেল ঝুলিয়েছে টাউন হলের অনুষ্ঠানে, সেই টিমটা খেললে কিন্তু ইস্টবেঙ্গল সুপার সিক্সে উঠতো না। ইস্টবেঙ্গল প্রায় সুপার সিক্সের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলো। সেই মুহূর্তে হঠাৎ করে সিনিয়র টিম থেকে আহ, দেবজিৎ থেবজিৎ থেকে শুরু করে প্রবাদ লাকড়া তো শুরু থেকেই খেলছিল, আহ, তার ফলস্বরূপ কোনো মতে উতরে যায় ইস্টবেঙ্গল টিমটা, বা সুপার সিক্সে উঠে যায়। সুতরাং সেই টিমের সাথে এই যে টিমটা অসময়ে হারলো বা গতকাল সিকিম হারলো, সেটা তুলনা করাটা ঠিক হবে না। তো দেখা যাক, আমার কাছে গতকালের প্রাপ্তি ওই শ্যামল বেসা বা গোটা ম্যাচ জুড়েও সেই অর্থে, মানে কি বলবো, মানে শ্যামলের পক্ষে একা মুশকিল, মানে বাকি 10 জন যদি ওরকম টিম গেম না খেলে, ওর পক্ষে একা টিম গেম খেলা মুশকিল। মানে অন্তত কয়েকজনকে তো খেলতে হবে মাঝখানে টিম গেম, সেটা খেলছিল না বা খেলা হচ্ছিল না। তো ওই কিছুটা ওই শ্যামলের ওই থ্রু পাস, বক্সের মধ্যে ঢুকে যাওয়া, ওইটা প্রাপ্তি। বড় প্রাপ্তি হচ্ছে গোলকিপার গৌরব সাহের একটা স্টেডি পারফরমেন্স 120 মিনিট ধরেই, ওই মুহূর্তটা ছাড়া সায়ন দেখাচ্ছে, মানে বিক্ষিপ্ত লগ্নে কখনো ভালো কখনো মাঝারি, এইটাই। আর হচ্ছে প্রাপ্তি এই জ্ঞানগুলো, ডক্টর জেসিন, মানে ডক্টর জেসিন ফর্মুলা, ডক্টর বিনোদ জেসিন ফর্মুলা, রামসাঙ্গা কীরকম সাঙ্গা সেটা আমরা দেখলাম, রিকি 62, 31 মাল্টিপ্লাইড বাই 2, খাজা মাল্টিপ্লাইড বাই 2, খাজা প্লেয়ার, এইগুলোই। সবাই ভালো থাকবেন।